নমস্কার সকলকে। কিছু ভয় কিছু গল্পের আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের আজকের গল্প অমাবস্যার ছায়া, আর গল্পটি আমাদের পাঠিয়েছেন সংযুক্তা। অফিসে সেদিন হঠাৎ করেই একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। সুযোগটা হাতছাড়া করতে ইচ্ছে করলো না সোনালির। ভাবলো আজ রাতের ট্রেন ধরেই বাড়ি ফিরে যাবে। হোস্টেলের একঘেয়ে চার দেওয়ালের মধ্যে প্রতিদিন থাকতে থাকতে মনটা কেমন যেন ক্লান্ত হয়ে পড়েছে। কাজের টানে বাধ্য হয়েই থাকা আর কি। কিন্তু কাল যে মহালয়া, আজ রাত্রে বাড়ি পৌঁছাতে পারলে কাল ভোরবেলাটা অন্তত নিজের চেনা বিছানায় শুয়ে রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গলায় মহিষাসুর মর্দিনী শুনে শুরু করা যাবে। তাই ব্যাগ গুছিয়ে সে স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রাতের ট্রেনটা 9:20। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় 11:30 বেজে যাবে। প্ল্যাটফর্মে পা রাখতেই সোনালির প্রথমেই চোখে পড়ল এক অস্বাভাবিক নীরবতা। এই সময়টাই সাধারণত ভিড়ের চাপে দাঁড়ানোরই জায়গা থাকে না, অথচ আজ যেন স্টেশনটাও নিঃশ্বাস ফেলে বিশ্রাম নিচ্ছে। কাল মহালয়া, পুজোর গন্ধ আর ছুটির আমেজ যেন আজ থেকেই শহরের ব্যস্ততাকে একটু থামিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা 9:20 ছুতেই দূরে ট্রেনের আলো দেখা গেল। তবে প্ল্যাটফর্মে ঢুকতে ঢুকতে 9:30 পেরিয়ে গেল। সে ধীরে ধীরে লেডিস কামরায় উঠে জানলার ধারে একটা সিটে বসলো। কামরাটা প্রায় ফাঁকা, দু একটা সিটে ছড়িয়ে আছে নিঃশব্দ উপস্থিতি, বাকিটা শুধুই শূন্যতা। এত রাতে বিশেষ প্রয়োজন না থাকলে মেয়েরা খুব একটা বেরোয় না। লম্বা রাস্তা সময় কাটানোর জন্য সোনালি ব্যাগ থেকে একটা গল্পের বই বের করলো। কালো মলাটের ওপর সাদা হরফে লেখা অমাবস্যার ছায়া। অনেক দিন ধরে পড়া হয়নি, আজ বাড়ি যাওয়ার পথে পড়বে বলে সঙ্গে নিয়ে এসেছে। পাতা উল্টে পড়া শুরু করলো সে। কামরার একঘেয়ে দুলুনি আর বাইরের অন্ধকারের মাঝে পড়তে পড়তে কখন যেন সে গল্পের ভেতরে তলিয়ে যাচ্ছিল। চোখে নেমে আসছিল হালকা ঘুমের ঘোর। ট্রেনটা পরে স্টেশনে এসে থামতেই একটা হঠাৎ ঝাঁকুনিতে সোনালির ধ্যান ভাঙল। ট্রেনের চাকার ঘর্ষণের শব্দ থেমে যেতেই চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে এলো। বই থেকে মুখ তুলে অন্যমনস্ক চোখে সামনের দিকে তাকাতেই তার বুকটা ধক করে উঠল। দূরের সিটে একজন বয়স্ক মহিলা বসে আছেন। কখন এলেন তিনি? কিভাবেই বা এলেন? সোনালি স্পষ্ট জানে এই কামরায় আপাতত সে একাই ছিল। মাঝের দু একটা স্টেশনে ট্রেন থেমেছে ঠিকই, কিন্তু দরজার দিকেই তার চোখ ছিল। আর তাছাড়া সে তো জেগেই বই পড়ছিল, কেউ উঠলে সে ঠিক দেখতে পেত। তবু এখন মহিলাটি বসে আছেন, স্থির নিস্তব্ধ, মাথায় কাঁচা পাকা চুল, পরনে সাদা শাড়ি। কিন্তু সব কিছুর চেয়ে বেশি অস্বাভাবিক তার চোখ। অদ্ভুত জলজল করছে, যেন অনেকক্ষণ ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। আর সেই দৃষ্টি সরাসরি সোনালির গায়ে এসে বিঁধেছে। সোনালির বুকের ভেতরটা হালকা ঠান্ডা হয়ে গেল, গলাটা শুকিয়ে উঠল। সে কি হাসবে? সৌজন্যের হাসি, নাকি চোখ সরিয়ে নেবে? এক মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ আটকালো। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে থাকার পর সোনালি নিজেকে জোর করে সামলে নিল। বুকের ভেতরের ধুকপুকানিটা চাপা দিয়ে আবার হাতের খোলা বইটার পাতায় চোখ রাখল। মিনিট কয়েক এভাবেই কেটে গেল। হঠাৎ বইয়ের সাদা পাতার ওপর একটা কালো ছায়া পড়ল। প্রথমে সে ভেবেছিল হয়তো টিউবলাইটের আলো কাঁপছে, কিন্তু ছায়াটা নড়ছে না, স্থির আর ভারী। ধীরে ধীরে সে মুখ তুলল, আর ঠিক তখনই তার বুকের ভেতরের রক্ত বরফ হয়ে গেল। বৃদ্ধা আর দূরে নেই, তিনি সরাসরি তার ঠিক সামনে দাঁড়িয়েছেন, এত কাছে যে তার গায়ের গন্ধটাও টের পাওয়া যাচ্ছে। একটা স্যাঁতসেঁতে পুরনো গন্ধ। বহুদিন ভিজে কাপড় রোদে না শুকোলে ঠিক যেমন গন্ধ হয়। সব কিছু স্বাভাবিক করার জন্য
সোনালি হঠাৎ গলা পরিষ্কার করে বলল, কিছু বলবেন? হাসতে হাসতেই তিনি বললেন, তুমি কোথায় যাবে মা? লাস্ট স্টপেজ অশোকনগর। কেন বলুন তো? বৃদ্ধা এবার হঠাৎ একটু সামনে ঝুঁকে এলেন। চোখ দুটো অস্বাভাবিক জলজল করছে। এত রাতে ট্রেনে তো বিশেষ কাউকে দেখি না, তাই বললাম আর কি। সোনালি এবার নিজের ভয়কে একটু সংযত করল। ভাবল, হয়তো মহিলাটি একটু অদ্ভুত স্বভাবের, হয়তো এই ট্রেনেরই নিত্যযাত্রী। নিজেকে সামলে নিয়ে সে নরম গলায় জিজ্ঞেস করল, তার মানে আপনি ডেলি ট্রেনে যাতায়াত করেন? এই রাতের সময় এই ট্রেনেই? কামরার বাতাস যেন আরও ভারী হয়ে উঠল। বৃদ্ধা ধীরে ধীরে মুখ তুললেন, চোখে অদ্ভুত এক স্থিরতা, যেন বহুদিনের অপেক্ষা জমে আছে সেখানে। তারপর খুব ধীরে ধীরে টেনে টেনে বললেন, আমি কোন দিনই এই ট্রেন থেকে নেমেছিলাম, আর কোন দিনই বা কোথায় গিয়েছিলাম? সেই অমাবস্যার রাত থেকেই তো আমি এখানে। একটা দীর্ঘ বিরতি। এই রাতে গল্পটা আর শেষ হলো না। শব্দগুলো উচ্চারণের সঙ্গে সঙ্গে কামরার আলো হালকা কেঁপে উঠল, যেন অমাবস্যা শব্দটার মধ্যেই অন্ধকার লুকিয়ে আছে। সোনালির গলা শুকিয়ে এলো। অমাবস্যার রাত? কোন অমাবস্যা? বৃদ্ধা হঠাৎ সোনালির হাতের দিকে আঙ্গুল বাড়িয়ে বললেন, এই যে তোমার কোলের ওই বইটার মধ্যে যে রাতের কথা লেখা আছে। চমকে উঠল সোনালি। এতক্ষণ সে যে গল্পের বইটা পড়ছিল, তার ভেতরেও তো অমাবস্যার রাতের এক দুর্ঘটনার গল্প লেখা। গল্পটা অনেকটা এমন, এক বয়স্ক দম্পতি সারাদিন স্টেশনে ঘুরছিলেন। ভদ্রলোকের পায়ে সমস্যা, ঠিকমতো হাঁটতে পারেন না। তবু সেদিন তাদের বাড়ি ফিরতেই হবে, কারণ পরের দুদিন ধর্মঘট, ট্রেন বন্ধ থাকবে। শেষমেশ গভীর রাতে একটা ট্রেন আসে। স্বাভাবিকভাবেই ভিড় ছিল একটু বেশি। মানুষজন একসঙ্গে ঝাঁপিয়ে পড়ছিল বগির দরজার দিকে। ঠেলাঠেলি, চিৎকার, হুড়োহুড়ি। বৃদ্ধ ভদ্রলোক ঠিকমতো পা ফেলতে পারেননি। পা হড়কে তিনি লাইনের ওপর পড়ে যান। ট্রেন থামেনি। শুধু সেই রাতে থেমে গেছিল একজন বৃদ্ধা মহিলার শেষ জীবনের বাঁচার ইচ্ছেটুকু। বৃদ্ধা চিৎকার করছিলেন, কিন্তু সেই চিৎকার ট্রেনের শব্দে চাপা পড়ে যায়। বইয়ের গল্পে লেখা ছিল, ট্রেনের নিচে বৃদ্ধ কাটা পড়ার পর থেকে বৃদ্ধাকেও আর কখনো দেখা যায়নি। কেউ জানে না তিনি কোথায় গেলেন। কেউ বলে তিনি শোকে পাথর হয়ে গিয়েছিলেন। কেউ বলে সেদিনের পর তিনি নিখোঁজ। গল্পের শেষটুকু সেখানেই থেমেছিল। সোনালির পড়া এই পর্যন্তই হয়েছে, কিন্তু তার আগেই এখন সে দেখছে বৃদ্ধার চোখ দুটো অদ্ভুতভাবে চকচক করছে। সেই জ্যোতিতে প্রাণ নেই, আছে দীর্ঘ প্রতীক্ষার ক্লান্তি। ঠোঁট কাঁপছে সামান্য, যেন বহুদিন পর কথা বলছেন। তিনি খুব ধীরে ভারী গলায় বললেন, সঙ্গীহীন জীবন কাটিয়ে ফেললাম এক দশক ধরে। কত সময় পেরিয়ে গেল ঠিক বুঝি না। রাত আসে, রাত যায়, ট্রেন থামে, আবার ছাড়ে। মানুষ ওঠে, মানুষ নামে, কিন্তু আমি যেন কোথাও যাই না। মনে হয় কেবল এখানেই রয়ে গেছি, এই কামরার ভিতর, ওই ঝাঁকুনি শব্দে, এই লোহার চাকার ঘর্ষণে। অমাবস্যার সেই রাতটা বারবার ফিরে আসে, বারবার।
তার চোখ এক মুহূর্তের জন্য জানলার অন্ধকারে হারিয়ে গেল। এও গল্পটা শেষ হলো না। সেদিনের চিৎকারটা বাতাসে মিলিয়ে গেল। তারপর গল্প থেমে গেল মাঝপথে। আমার পথটাও থেমে গেল সেখানেই। যে গল্প অসমাপ্ত থাকে, সে গল্পের মানুষগুলো মুক্তি পায় না রে মা। গল্পটা কি শেষ হবে না? বৃদ্ধার চোখে আকুতি, যেন মুক্তির স্বাদ নেওয়ার জন্য বহু যুগ তপস্যা করছেন। ট্রেন তখন অন্ধকারের ভেতর দিয়ে ছুটে চলেছে। জানলার বাইরে শুধু কালো শূন্যতা আর নিস্তব্ধতা। দূরে কোথাও এক আধটা আলো জ্বলছে, আবার মিলিয়ে যাচ্ছে মৃত নক্ষত্রদের মতো। সময় যেন এক চুলও এগোচ্ছে না, শুধু ট্রেন গন্তব্যহীন হয়ে ছুটছে, অথচ কোথাও পৌঁছচ্ছে না। ঠিক তখনই বৃদ্ধা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন, তীক্ষ্ণ দৃষ্টিতে সোনালির দিকে তাকালেন। সেই চোখে এমন এক হিংস্র দীপ্তি যা ট্রেনের অন্ধকারকেও গিলে খাচ্ছে। তার কপালের একটা পাশ ফাটা, সেখান থেকে বেরিয়ে আসা জমাট কালচে রক্ত সোনালির ভেতরে এক আদিম ভয়ের সৃষ্টি করল। তিনি বলতে শুরু করলেন, গল্পের মানুষেরা শুধু কাগজেই থাকে, এটা ভাবা ভুল। তাদের কেউ মনে রাখলে, কেউ যদি বহুদিন পর আবার ওই বই খুলে বসে, তখন তারা পথ পায়। এই যেমন আমি পেলাম। বলেই তিনি এক দীর্ঘ হিমশীতল হাসি হাসতে শুরু করলেন। সোনালির বুকের ভেতরটা কেঁপে উঠল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, ঠোঁট শুকিয়ে কাঠ। সে কাঁপা গলায় বলল, আমি আমি তো শুধু বইটা পড়তেই চেয়েছিলাম। বৃদ্ধার ঠোঁটে আবার এক ফিকে হাসি ফুটল। বই পড়া মানেই চরিত্রগুলোকে গোলা। যেমন বহুদিন বন্ধ থাকার পর একটা দরজা খুললে ভেতরে জমে থাকা বাতাস বাইরে বেরিয়ে আসে, তেমনি গল্পের ভেতরে আটকে থাকা মানুষেরাও পথ পায়। আমি ঠিক বুঝতে পারছি না। বুঝবি, আজকের পরে সবটা বুঝবি। বইয়ের শেষটুকুটা তো তেমনই ইঙ্গিত করছে মা। বৃদ্ধার কথায় সোনালি যান্ত্রিকভাবে বইয়ের শেষ পাতাটা খোলে। পাতার কাগজটা অদ্ভুত ঠান্ডা, যেন বহুদিন কারো স্পর্শ পায়নি, অথচ একটু আগেই তো সে নিজেই পড়ছিল। সেখানে কালো কালো কালি দিয়ে লেখা, বৃদ্ধার মৃত্যুর কয়েক বছর পর সেই ট্রেনে আবার এক অস্বাভাবিক মৃত্যু। সোনালি নাম ছিল মেয়েটার। মহালয়ার অমাবস্যার রাত। শেষ ট্রেনে ঘরে ফিরতে চেয়েছিল সে, তবে রহস্যজনকভাবে তাকেও আর কোনোদিন খুঁজে পাওয়া যায়নি। ঠিক যেমন কয়েক বছর আগের বৃদ্ধাটি তার স্বামী মারা যাওয়ার পর থেকে নিখোঁজ। সোনালির হাত কাঁপতে থাকে, বুকের ভেতর ধুকপুক শব্দটা যেন পুরো কামরায় প্রতিধ্বনিত হচ্ছে। সে তো এখন এই ট্রেনেই বসে আছে, আজও তো অমাবস্যা। ধীরে ধীরে সে মাথা তোলে। সামনে বৃদ্ধা আর বসে নেই, তিনি হাওয়ায় ভাসছেন। তার পায়ের নিচে মেঝে স্পর্শ নেই। সোনালির নিঃশ্বাস ঠান্ডা হয়ে আসছে, আঙুলগুলো অসাড়। সে বইটা ছুঁড়ে ফেলতে চায়, কিন্তু পারে না। তার হাত বইয়ের মলাটের সঙ্গে যেন আঠার মতো লেগে আছে। চামড়ার মলাটটা হঠাৎ উষ্ণ হয়ে ওঠে, তারপর আবার বরফের মতো ঠান্ডা। তার আঙুলের ডগা দিয়ে কালি গলে ভেতরে ঢুকে যাচ্ছে, যেন শব্দগুলো রক্ত হয়ে তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ছে। সে বুঝতে পারে
বইটা পড়তে পড়তে সে নিজেই বইয়ের ভেতরে ঢুকে যাচ্ছে, অথবা এই বইয়েরই কোনো চরিত্র সে। তার চারপাশ বদলে যেতে শুরু করে। ট্রেনের কামরাটা যেন কাগজের মতো ভাঁজ পড়ে কুঁচকে যাচ্ছে। জানলার বাইরের অন্ধকারটা আর বাস্তব নয়, সেটা নিছক কালো কালি, টলমল করছে সেটা। সোনালি পালাবে ভাবলেও এক চুল জায়গা থেকে সরতে পারে না। তার পা মেঝেতে গেঁথে গেছে যেন। না, মেঝে নেই, ওটা বইয়ের পাতা। সে দাঁড়িয়ে আছে বইয়ের পাতার উপর। বইয়ের পাতাগুলো দমকা হাওয়ায় খুব দ্রুত উড়তে থাকে, ফটফট করে। প্রতিটা পাতাই লেখা। সে ভয় পাচ্ছে, সে বুঝতে পারছে সে আটকে গেছে। হঠাৎ পাতা উল্টে একেবারে প্রথমে চলে যায়। সোনালির চোখ পড়ে প্রথম পাতায়। কালো মোটা অক্ষরে লেখা, লেখক নীলাভ চৌধুরী। অমাবস্যার ছায়া। সোনালির বুকের ভেতর তীব্র কাঁপন ওঠে। এই বইটা তাকে জন্মদিনে গিফট দিয়েছিল নীলাভ। BA 3rd ইয়ার, কল্যাণী ইউনিভার্সিটি। ওদের সম্পর্কটা টেকেনি। বইটা তারপর থেকে শোকেসে পড়েছিল। আজ বাড়ি যাওয়ার পথে পড়বে বলে সে নিজেই বইটা নিয়ে এসেছিল। কিন্তু এখন মনে হচ্ছে বইটা কি সে নিজে বের করেছিল, নাকি নীলাভর লেখা এই বইটা তাকে ডেকে এনেছে। কালি টলমল করে, অক্ষরগুলো যেন শ্বাস নিচ্ছে। সোনালি বুঝতে পারে সে বাস্তবের কেউ নয়, সে নীলাভর গল্পের একটি চরিত্র মাত্র। ট্রেনের ভেতর থেকে ধীরে ধীরে বৃদ্ধার কণ্ঠ ভেসে আসে। সব নাই গল্প, আর গল্পটাই তো সব। বৃদ্ধা এবার তার ঠিক পেছনে দাঁড়িয়ে, শুধু একটা গাঢ় ছায়া। তুই ভাবছিস তুই শুধু একটা চরিত্র? না রে, তুই এই গল্পের বইয়ের দ্বিতীয় অধ্যায়, যেটা আজ থেকে লেখা শুরু হলো। তোর এখনো অনেকটা কষ্ট পাওয়া বাকি। বৃদ্ধার হাসির শব্দের সঙ্গে সঙ্গে ট্রেনের জোরালো আলোগুলো দপদপ করে ওঠে। ট্রেনের ছাদ ফেটে যেন কালো কালির বৃষ্টি হতে শুরু করে, আর সেই কালি সোনালির শরীরে রক্তের মধ্যে মিশে যায়। তার শরীর বরফ হয়ে আসে। শিরা উপশিরার মধ্য দিয়ে যেন গল্পের লাইনগুলো দৌড়াচ্ছে। সোনালি বুঝতে পারছে সে ফুরিয়ে যাচ্ছে। খুব দ্রুত সে মিশে যাচ্ছে ওই অসমাপ্ত গল্পের পাতায়। পুরোপুরি মিলিয়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সোনালির ঝাপসা হয়ে আসা চোখ বইয়ের শেষ পাতার মলাটে একটা নতুন লেখা দেখতে পেল। অমাবস্যার ছায়া, দ্বিতীয় সংস্করণ আসন্ন। কেমন লাগলো আজকের গল্প? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারাও চাইলে আপনাদের সাথে ঘটা কোনো ঘটনা বা কোনো গল্প আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের অফিসিয়াল মেল আইডি কিছু ভয় কিছু গল্প @gmail.com। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আগামী এপিসোডে আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। নমস্কার।